বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এই মহামারীকালে সবাই নিরাপদে আছো, সুস্থ আছো। আমিও আল্লাহ রহমতে ভালো আছি। স্বাগত জানাচ্ছি আজকে দ্বাদশ শ্রেণীর অর্থনীতির দ্বিতীয় পত্রে অর্থায়ন নিয়ে যে ক্লাস, সেই ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ওয়াসিম হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। পাঠ পরিচিতি একটু আগে আমি বলে দিয়েছি। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে আমরা বাংলাদেশে বিভিন্ন ধরনের কাগজের মুদ্রা দেখতে পাচ্ছি। সামষ্টিক করতে এগুলোকে অর্থ বলে। যেহেতু আজকে আমাদের অধ্যায়টা হচ্ছে অর্থায়ন, আমরা ক্লাস করব অর্থায়ন নিয়ে। মূল হচ্ছে এটার মাধ্যমে আপনি যে কাজগুলো করবেন, এটা যেখান থেকে সংগ্রহ করবেন, সবটুকু মিলেই হচ্ছে অর্থায়ন। মানে অর্থায়ন, অর্থ সম্পর্কিত যে কাজ মোটামুটি আমরা বলতে পারি সেগুলো অর্থায়নের মধ্যেই পড়ে। তাহলে আজকে যতটুকু পড়াবো, যতটুকু পড়ানোর চেষ্টা করব, একটুকুর মধ্যেই তোমরা মোটামুটি যেসব বিষয়ে ধারণা করতে পারবে অথবা জানতে পারবে, অর্থায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অর্থায়নের কার্যাবলী অথবা গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, অর্থায়নের শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে পারবে, আর অর্থায়নের উৎসসমূহ বর্ণনা করতে পারবে। চারটা জিনিস: অর্থায়ন কী, অর্থায়নের কার্যাবলী বা গুরুত্ব, অর্থায়নের শ্রেণী বিভাগ এবং অর্থায়নের উৎসসমূহ তোমরা বর্ণনা করতে পারবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি শুরু করার আগে, আমরা যেহেতু সব জায়গায় একটু ভূমিকা দেওয়া হয় যাতে বুঝতে সুবিধা হয়, তাহলে আমরা যদি একটু খেয়াল করি, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, যেখান থেকে কাজ করুক না কেন অথবা যেই কাজ করুক না কেন, অর্থনৈতিক কাজ যখন করতে যাবে তাহলে আপনাকে সব সময় ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের অর্থনৈতিক কাজে সবসময় আপনার অর্থের প্রয়োজন হবে। সেটা উন্নয়ন, উৎপাদন, শিল্পায়ন, সব কিছুর পেছনে রয়েছে অর্থায়ন। আমরা যে সভ্যতার বিবর্তন থেকে আদিকাল থেকে আজকে আমরা যে সভ্যতার যে উন্নত হয়েছে অথবা উন্নত, একদম আমরা উন্নতির শিখর অবস্থান করছি বলে আমরা ধারণা করি, তার পেছনে মূল ভূমিকা পালন করেছে পুঁজির প্রবাহ। তাহলে আপনি ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, সে যে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে চিন্তা করতে হবে কী পরিমাণ অর্থ লাগবে, অর্থগুলো কোন উৎস থেকে সংগ্রহ করা হবে, আর সংগ্রহ করার পরে অর্থগুলো কীভাবে ব্যবহার করলে তার মুনাফা সর্বোচ্চ হবে, জনকল্যাণ সর্বোচ্চ হবে, তার সম্পদের পরিমাণ সর্বোচ্চ হবে। এই সব কিছুই হচ্ছে আমাদের অর্থায়নের বিষয়। তাহলে আমরা যাই অর্থায়নের যে ধারণা অথবা সংজ্ঞা, সেক্ষেত্রে আমরা পড়ি। অর্থায়ন শব্দটি নর্মালি ইংরেজি ফাইন্যান্স এবং ল্যাটিন শব্দ ফিনিশ হতে এসেছে। আমরা জানি যে ইংলিশে ম্যাক্সিমাম শব্দ আমরা যেগুলো জানি অথবা যেখানে আমরা পড়ার চেষ্টা করি না কেন, উৎসগুলো আমরা জানার চেষ্টা করি না কেন, সব ইংলিশ শব্দের উৎস হচ্ছে ল্যাটিন শব্দ। ঠিক একইভাবে আর ব্যতিক্রম নয়, ফাইন্যান্স এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ফিনিশ হতে। ফিনিশ শব্দের অর্থ হলো অর্থ সংগ্রহ করা, অর্থ সংগ্রহ করা। এটা হচ্ছে আমরা অর্থায়নের শব্দটির উৎসটা আমরা জানতে পারলাম। এবার অর্থায়ন বলতে কী বোঝায় সাধারণভাবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সাধারণভাবে যে কোনো কাজ করার লক্ষ্যে অর্থ সংগ্রহ করা এবং এর যথাযথ ব্যবহার করাকে অর্থায়ন বলে। আপনার যে কোনো কাজ করার লক্ষ্যে, আপনি যে কাজ করতে অর্থ লাগবে সেই ধরনের যে কোনো কাজ করার লক্ষ্যে অর্থ সংগ্রহ করা এবং সংগৃহীত অর্থ যথাযথ ব্যবহার করে অর্থায়ন, ব্যবহার করে আপনার সম্পদ বলেন, আপনার উপযোগ বলেন, আপনার জনকল্যাণ, এই ধরনের যে সমস্ত বিষয়গুলো আপনার ওই কাজের মূল উদ্দেশ্য হবে, এই উদ্দেশ্যগুলো আপনার সর্বোচ্চকরণের যে প্রচেষ্টা, সবটুকুই হচ্ছে অর্থায়নের অন্তর্ভুক্ত। কারণ আমরা জানি যে আপনি যে কোনো অর্থনৈতিক কাজ করতে চান, আপনার অর্থের প্রয়োজন হবে। তাই অর্থায়ন শব্দটির ধারা অর্থের সংস্থান, যোগান এবং সংগ্রহকরণকে বোঝায়।
অর্থায়ন ধারণাটি ছোট অর্থাৎ ব্যষ্টিক, বড় অর্থাৎ সমষ্টিক দুই অর্থে ব্যবহৃত হয়। ব্যষ্টিক অর্থ হচ্ছে কি শুধুমাত্র কিছু ব্যবসা বা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা, তহবিল সংগ্রহ এবং এগুলোর মাধ্যমে সম্পদের সর্বোত্তম ব্যবহারকে বোঝায়। সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থে, মানে ছোট অর্থে, ক্ষুদ্র অর্থে। আবার যদি সামষ্টিক অর্থে যাই তাহলে সেক্ষেত্রে অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের সাথে সামগ্রিক ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে একটি দেশের আর্থিক প্রতিষ্ঠানসমূহ, ফার্ম, মুদ্রা বাজার, মূলধন বাজার তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে তাকে বোঝায়। তার মানে এক্ষেত্রে আমরা ব্যষ্টিক করতে বলেছিলাম শুধুমাত্র কিছু ব্যবসা বা আর্থিক প্রতিষ্ঠান, আর এখানে বলতে চাচ্ছে একটি দেশের ভৌগোলিক সীমানার মাঝে যে সমস্ত ফার্মসমূহ আছে, আবার ফার্মের বাইরে অর্থ বাজার, মুদ্রা বাজার আর মূলধন বাজার, এই সমস্ত যে সেক্টরগুলো আছে সবাই তাদের একটা সামগ্রিক ব্যবস্থাপনার মাধ্যমে অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের সাথে কিভাবে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে সবটুকু সমষ্টি হচ্ছে অর্থায়ন, যেটাকে আমরা বলি সামষ্টিক অর্থে। তাহলে এক্ষেত্রে বিখ্যাত দার্শনিক আমরা শেল এবং হ্যালে এই দুজনের মতে অর্থায়নটা হচ্ছে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের অর্থ সংগ্রহ এবং ব্যবহার বিষয়ক ঘটনা, নীতি ও তত্ত্বাবলী হচ্ছে অর্থায়ন। এখানে একটু আগে আমরা যেটা বলেছি ব্যষ্টিক সামষ্টিক অর্থে অর্থায়ন দুইটাই ওনারা এখানে তুলে এনেছেন। ব্যক্তি থেকে শুরু করেছেন, সরকার দিয়ে শেষ করেছেন, মাঝখানে যারা আছে আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে যারা অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, মুদ্রা বাজার, অর্থ বাজার, মূলধন বাজার, সবাই কিভাবে অর্থ সংগ্রহ করে এবং সেটা ব্যবহার কিভাবে করে, তারপর হচ্ছে ব্যবহার করার যে নীতিগুলা এবং তত্ত্বাবলী সব কিছু মিলে হচ্ছে অর্থায়ন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম অর্থায়নের কিছু বৈশিষ্ট্য আমরা পেয়ে যাই। প্রথমটা হচ্ছে যারা অর্থনৈতিক কাজ করবে তাদেরকে প্রথমে চিন্তা করতে হবে এগুলো কোন ধরনের উৎস থেকে ওনারা তো এই অর্থ বা তহবিলটা সংগ্রহ করবেন। আবার সংগ্রহ করার পরে ওনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এগুলা কিভাবে ব্যবহার করলে তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে। এটা অর্থায়নের অন্যতম একটা অংশ। তো সেক্ষেত্রে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে তহবিল গঠন করা এবং উক্ত তহবিলের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা। 2 নম্বর হচ্ছে এই তহবিল মুদ্রা এবং মূলধন বাজার হতে সংগৃহীত। অর্থায়নের যে পুঁজিগুলো আছে সেগুলো পুঁজির প্রবাহটা নর্মালি হয় মুদ্রা এবং মূলধন বাজার থেকে। তাহলে মুদ্রা এবং মূলধন বাজার বলতে কী বোঝায় সেটা একটু বলে দিই। এখানে দুটার মাঝে দুই বাজারের মাঝে একটা মৌলিক পার্থক্য হচ্ছে মুদ্রা বাজার নর্মালি যে পুঁজি সরবরাহ করে সেটা সর্বোচ্চ 1 বছরের জন্য সরবরাহ করে, আর মূলধন বাজার যে পুঁজি সরবরাহ করে সেটা 5 বছর থেকে আরও বেশি সময়ের জন্য সরবরাহ করে। তার মানে এক্ষেত্রে মূল পার্থক্যটা হচ্ছে ডিউরেশন অফ টাইম। মুদ্রা বাজার কম সময়ের জন্য আপনার পুঁজি সরবরাহ করে, আবার মূলধন বাজার দীর্ঘমেয়াদী সময়ের জন্য অর্থাৎ দীর্ঘমেয়াদে পুঁজি সরবরাহ করে। আবার অর্থায়নের ক্ষেত্রে আমরা যে বিভিন্ন উৎস থেকে আমরা যে পুঁজি সংগ্রহ করি যে আমরা তহবিল গঠন করি, এই তহবিল গঠনটাই এই মুদ্রা এবং মূলধন বাজার থেকে সংগ্রহ করা হয়। এরপর হচ্ছে পরিকল্পনার মাধ্যমে সংগৃহীত তহবিলের ব্যবহার দ্বারা সম্পদের সর্বোচ্চকরণের প্রচেষ্টা গ্রহণ। আপনি যে সমস্ত উৎস থেকে তহবিল গঠন করার কথা ভেবেছিলেন আপনি তহবিল গঠন করেছেন এবং সেগুলোর সুষ্ঠু ব্যবহার কীভাবে হবে সেটা নিশ্চিত করেছেন এবং উৎসগুলো আপনি নির্ধারণ করেছেন। এরপরে আসছে আপনার হাতে টাকা আছে, আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনি নিশ্চিত করেছেন এবং এই ব্যবহার দ্বারা আপনার মুনাফা সর্বোচ্চ করতে হবে, জনকল্যাণ সর্বোচ্চ করতে হবে, উপযোগ সর্বোচ্চ করতে হবে। আপনার যেই গোল থাকুক না কেন, আপনার যে লক্ষ্য বা উদ্দেশ্য থাকুক না কেন সেটাকে সর্বোচ্চ করতেই হবে। এটা হচ্ছে অর্থায়নের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ আপনি অর্থনৈতিক কাজ করবেন, যে কোনো অর্থনৈতিক কাজ করতে গেলে যিনি কাজ করবেন তার কিছু না কিছু অবশ্যই কি উদ্দেশ্য থাকতে হবে অথবা লক্ষ্য থাকতে হবে। এইগুলাকে সর্বোচ্চকরণই হচ্ছে কি আপনার অর্থায়নের বৈশিষ্ট্যের মধ্যে পাওয়া যায়। এবারে অর্থায়নের কার্যাবলী অথবা গুরুত্ব যেটাই বলি না কেন এখানে আমরা কিছু পয়েন্ট উল্লেখ করেছি: আর্থিক পরিকল্পনা, উৎস নির্বাচন, তহবিল সংগ্রহ, তহবিলের ব্যবহার, তহবিল সংরক্ষণ, ফলাফল নির্ণয় এবং মুনাফা বণ্টন।
তাহলে প্রথমটা দিয়ে আমরা শুরু করি। এটা হচ্ছে ব্যক্তি বলেন, পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যবসা প্রতিষ্ঠান, যে কোনো পক্ষই আর্থিক গতিশীলতা বৃদ্ধিতে, অর্থাৎ হচ্ছে আর্থিক যে কর্মকাণ্ড সেটার আকার বৃদ্ধিতে, তার একটা নতুন গতিশীলতা তৈরি করতে, যাতে সামগ্রিকভাবে উন্নয়নের একটা ধারা তৈরি হয়, যে কোনো উদ্যোগ বাস্তবায়নে আপনার প্রয়োজন হচ্ছে অর্থ এবং এর সর্বোচ্চ ব্যবহার। তাহলে সেক্ষেত্রে অর্থায়নের যে কার্যাবলী, তাহলে প্রথমটা যদি আমরা বলি আর্থিক পরিকল্পনা, এটা বলতে কী বোঝায়? আর্থিক পরিকল্পনাটা হচ্ছে কোনো কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ, সময়, তহবিলের সুষ্ঠু ব্যয় নির্ধারণ এবং এর সাথে জড়িত কার্যাবলী বিচার বিশ্লেষণ ও পরিধি নির্ধারণে আর্থিক পরিকল্পনার গুরুত্ব রয়েছে। সরকারি, বেসরকারি, ব্যক্তি বলেন, প্রতিষ্ঠান বলেন, সকল ক্ষেত্রে অর্থায়নের প্রথমেই এটি বিবেচনা করা হয়, মানে আর্থিক পরিকল্পনাটা নেওয়া হয়। কী পরিমাণ অর্থ লাগবে, কী সময়ের জন্য লাগবে, আমার তহবিল সংগ্রহ হওয়ার পরে এই সংগৃহীত তহবিল আমি কিভাবে ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করলে আমার উদ্দেশ্য অর্জন হবে, আমার সম্পদের সর্বোচ্চ ব্যবহার হবে, জনগণের কল্যাণ সর্বোচ্চ হবে, এই সমস্ত বিষয়গুলো নির্ধারণ করা এবং এই যেগুলো আমরা বলেছি এগুলোর সাথে সম্পর্কিত, এগুলোর সাথে জড়িত যে অর্থনৈতিক কার্যাবলী সেটার বিচার বিশ্লেষণ এবং পরিধি নির্ধারণ করা। আমি কোন আকারে কাজ করব, বড় নাকি ছোট? তাহলে এটা আর্থিক পরিকল্পনাটা আপনি যে পক্ষই হন, সরকারি হন, বেসরকারি হন, ব্যক্তি হন, প্রতিষ্ঠান হন, আপনি লাভজনক প্রতিষ্ঠান হন, অলাভজনক প্রতিষ্ঠান, আপনাকে সব ক্ষেত্রে প্রথমে বিবেচনা করতে হবে যে আপনি প্রথমে আর্থিক পরিকল্পনাটা আপনাকে নিতে হবে, যার কারণে আপনার পরবর্তী কাজগুলো করতে সুবিধা হয়। এরপর হচ্ছে উৎস নির্বাচন। আমরা পরিকল্পনা করলাম কী পরিমাণ অর্থ লাগবে, কী কাজে লাগবে এবং সেগুলো ব্যবহার কীভাবে করব। আমরা টোটাল একটা আর্থিক একটা প্ল্যানিং আমরা করেছি। এই প্ল্যান করার পরে আমাদের এখন পরবর্তী কাজ হচ্ছে উৎস নির্বাচন করা, মানে কোন উৎস থেকে আমরা তহবিলটা সংগ্রহ করব। এই যে আর্থিক পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ কোন উৎস হতে সুবিধাজনক অর্থে সংগ্রহ করা যাবে, এটাই হচ্ছে উৎস নির্বাচন। আমি শুধু উৎস নির্বাচন করলে হবে না, সুবিধাজনক শর্তে, যাতে আমিও লাভবান হবেন, যিনি অর্থনৈতিক কাজ করবেন অথবা যিনি মূলধন সংগ্রহ করছেন উনিও লাভবান হবেন, আবার যিনি মূলধন সরবরাহ করছেন উনিও লাভবান হবেন। দুইজনের মধ্যবর্তী একটা উইন উইন যে সিচুয়েশন, ওইটাই হচ্ছে কি সুবিধাজনক শর্ত। সুবিধাজনক শর্তে আমার উৎসটা, সুবিধাজনক শর্তে আমি কিভাবে সর্বোচ্চ পুঁজি পেতে পারি, সেটা হচ্ছে কি আমার সর্বোত্তম উৎস নির্বাচন করা। তাহলে পরিকল্পনা করার পরে আমার কাজ ছিল উৎস নির্বাচন করা। এখন আমার উৎস নির্বাচিত হয়েছে, উৎস নির্বাচন হওয়ার পরে এবার আমার কাজ হচ্ছে কি তহবিল সংগ্রহ করা। তাহলে অর্থায়নের তৃতীয় কাজ হলো নির্বাচিত উৎস হতে ঋণদাতা এবং গ্রহীতার মধ্যে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে প্রাপ্ত ঋণ তহবিলের পরিমাণ, সুদের হার, পরিশোধ পদ্ধতি, সময়ব্যাপ্তি, সংরক্ষণ ব্যবস্থা ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো উল্লেখপূর্বক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তহবিল সংগ্রহ করা। আপনি পরিকল্পনা করলেন, পরিকল্পনার পরে আপনি আপনার উৎসটা নির্বাচন করলেন, উৎস নির্বাচন করার পরে এই যে আপনি তহবিলটা সংগ্রহ করবেন, তহবিল সংগ্রহের মধ্যে অনেকগুলো কাজ রয়ে গেছে। সেটা এক নম্বর হচ্ছে ঋণদাতা এবং ঋণ গ্রহীতা পারস্পরিক আলাপ আলোচনা করবে, অর্থাৎ একটা দর কষাকষি করবে, যার মাধ্যমে যিনি ঋণ গ্রহীতা উনি ঋণদাতার কাছ থেকে যে কী পরিমাণ ঋণ পাবে এবং সুদের হারটা কী হবে, আপনি ঋণ নেওয়ার পরে এটা পরিশোধটা আপনি কোন পদ্ধতিতে করবেন এবং কী সময়ের জন্য আপনি ঋণটা সংগ্রহ করছেন, সব কিছুই ফাইনাল করার পরে ঋণদাতা ঋণ গ্রহীতা একটি চুক্তিপত্রে স্বাক্ষর করবেন। এক্ষেত্রে জামানত প্রয়োজন হলেও তার ব্যবস্থা করা হয়। এখানে জামানতবিহীনও হতে পারে, আবার জামানত সহ হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা তিনটা কাজ করলাম, পরিকল্পনা করলাম, উৎস নির্বাচন করলাম, তহবিল সংগ্রহ করলাম। এরপরে তহবিল সংগ্রহ করার পরে এবার আমাদের কাজ হচ্ছে তহবিলের ব্যবহার করা। মূল কথা হচ্ছে তহবিল আপনাকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে আপনি যে উদ্দেশ্যে আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করেছেন ওই কর্মকাণ্ডের যে মূল উদ্দেশ্য সেটা যাতে সর্বোচ্চ হয়। অর্থাৎ আপনি যদি বলেন যে আপনি মুনাফার উদ্দেশ্য করেছেন তাহলে আপনার মুনাফাটা সর্বোচ্চ হবে। আপনি যদি বলেন যে আপনি জনকল্যাণের জন্য করেছেন তাহলে জনকল্যাণটা সর্বোচ্চ করতে হবে। এই সমস্ত বিষয়গুলো আর কি। এবং আপনি যদি চান যে
ব্যবসায় যদি বিনিয়োগের যে ঝুঁকির বিষয়টি সেটি মাথায় রেখে আপনাকে উৎপাদন খরচ সর্বনিম্ন রেখে আপনাকে গুণগত মানসম্মত পণ্য উৎপাদন করে মুনাফা সর্বাধিক করা। তাহলে মুনাফা সর্বোচ্চকরণ কখন হবে? এখন যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর ক্রেতারাও যথেষ্ট পরিমাণে সচেতন, এখানে সহজে আপনি যদি নিম্নমানের পণ্য দেন তাহলে সেক্ষেত্রে আপনার পণ্যের ক্রেতা তেমন একটা থাকবে না। আপনাকে চেষ্টা করতে হবে উৎপাদন খরচ সর্বনিম্নকরণের মাধ্যমে আপনার পণ্যের যে মান সেটা উচ্চ গুণমান সম্পন্ন করে আপনার ক্রেতা ক্রেতা ক্রেতার পরিমাণটা বাড়িয়ে অর্থাৎ আপনার বিক্রির পরিমাণটা বাড়িয়ে আপনার মুনাফাটা সর্বোচ্চ করা। এরপর হচ্ছে তহবিল সংরক্ষণ। বিনিয়োগ প্রকল্পে সম্ভাব্য ঝুঁকি এবং অনিশ্চয়তা মাথায় রেখে নিয়মিত নিরীক্ষা, তদারকি, নিয়ন্ত্রণের মাধ্যমে বিনিয়োগ করা, তহবিল সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা করা। আপনি একটা কাজ করলেন, আপনি সিদ্ধান্ত নিলেন আপনি অর্থনৈতিক কর্মকাণ্ড করবেন, আচ্ছা করলেন, আপনার উৎস নির্বাচন করলেন, কি উৎস থেকে আপনার পুঁজিটা সংগ্রহ করা হবে অর্থাৎ মূলধন সংগ্রহ করা হবে সেটাও করলেন, তহবিল পেয়ে গেলেন, তহবিলের পরে আপনি সেটা ব্যবহারও করলেন। কিন্তু এরপরে একটা কথা আছে, তহবিল সংরক্ষণ সেটা নর্মালি নির্ভর করে আপনি কত সময়ের জন্য আপনি আপনার ব্যবসাটা রান করতে চান। তাহলে সেক্ষেত্রে আপনি যেহেতু বিনিয়োগ করবেন, বিনিয়োগ করতে গেলে আপনার ঝুঁকির বিষয়টি মাথায় রাখতে হবে। তাহলে ঝুঁকির বিষয়টি মাথায় রেখে আপনাকে নিয়মিত নিরীক্ষা করতে হবে, তদারকি করতে হবে এবং নিয়ন্ত্রণের মাধ্যমে বিনিয়োগ যে করেছেন সেটাকে আরও দীর্ঘমেয়াদী যাতে সেটা সাস্টেনেবল হয়, অর্থাৎ আপনি কিছু সময়ের জন্য করলেন এরপর আপনার বিনিয়োগটা নিঃশেষ হয়ে গেল, তাহলে সেটাকে তহবিল সংরক্ষণ বলে না। তহবিল সংরক্ষণটা হচ্ছে আপনি যেখান থেকে শুরু করেছেন অবশ্যই আপনি বিনিয়োগ করলে অবশ্যই আপনার সেখানে ঝুঁকি এবং অনিশ্চয়তা বিরাজ করবে, এইগুলা রিমুভ করার জন্য অথবা এইগুলো মিনিমাইজ করার জন্য আপনাকে নিরীক্ষা করতে হবে, নিয়মিত তদারকি করতে হবে এবং নিয়ন্ত্রণের মাধ্যমে বিনিয়োগ যে করেছেন যে বিনিয়োগকৃত তহবিল সেটাই হচ্ছে আপনাকে সংরক্ষণ করতে হবে যাতে সেখান থেকে কমে না যায়। আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড চলবে, আপনার যে বিনিয়োগকৃত তহবিল সেটাও ওখানে থাকবে। এরপর হচ্ছে কারণটা হচ্ছে আপনার বিনিয়োগ যদি না থাকে তাহলে আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড কখনোই সুষ্ঠুভাবে আপনি সম্পন্ন করতে পারবেন না। আচ্ছা, এরপর আসি আমরা ফলাফল নির্ণয়তে। আচ্ছা, তাহলে আমরা এতগুলো কাজ করার পরে এখন আমরা আসছি ফলাফল নির্ণয়। তাহলে ফলাফল নির্ণয় বলতে আমরা কি বোঝা নরমালি, সেটা হচ্ছে আপনি যেই জায়গায় বিনিয়োগ করেছেন বিনিয়োগের যে আমরা একটু আগে যে বলেছি আপনি নিয়মিত নিরীক্ষা তারপর তদারকি নিয়ন্ত্রণের মাধ্যমে আপনার যে বিনিয়োগকৃত তহবিল সেটাকে ধরে রাখা। তাহলে এই যে একটা ধারাবাহিক মূল্যায়ন, মানে আপনার কমছে নাকি বাড়ছে, আপনার লাভ হচ্ছে নাকি লস হচ্ছে এবং লস হলে সেটাকে ওভারকাম করার জন্য আপনি কী কী স্টেপ নিচ্ছেন, এগুলোর নিয়মিত এবং ধারাবাহিক মূল্যায়ন অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এই যে আপনি যে বিনিয়োগ করেছেন বিনিয়োগের মাধ্যমে আপনার যে প্রকল্প সেটা হয়তো আপনার কী লাভ অর্জিত হলো এবং বর্তমান আর্থিক অবস্থা কেমন, ক্ষতি হলে কীভাবে সেটাকে পুষিয়ে নেওয়া যাবে, এসব পর্যালোচনা করা হয় ফলাফল নির্ণয়তে। তাহলে এই যে ফলাফল নির্ণয় করতে হলে আপনাকে এর আগে নিয়মিত আপনার বিনিয়োগকৃত যে তহবিল সেটাকে তদারকি করতে হবে, পরীক্ষা করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে যাতে এখানে কোনো ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারি না হয়। এখন আপনি যদি এই কাজগুলো করতে পারেন তাহলে আপনার ফলাফল যেটা ফলাফল নির্ণয় করবেন সেটা অবশ্যই যিনি বিনিয়োগকারী তার পক্ষেই যাবে, তার মানে হচ্ছে তার মুনাফা অর্জনটা সর্বোচ্চ হবে। এরপরে মুনাফা বন্টন বলতে আমরা কি বোঝাই? মুনাফা বন্টন হচ্ছে এই যে আপনি যে প্রকল্পে বিনিয়োগ করেছেন, বিনিয়োগ করার পরে আপনি যে মুনাফা অর্জন করেছেন কত শতাংশ শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করা হবে, কে কত মুনাফা পাবে, অবঞ্চিত মুনাফা কীভাবে পুনর্বিনিয়োগ করা হবে, এসব নির্ধারণ করা অর্থায়নের একটি কাজ। তার মানে আপনার ফলাফল নির্ণয়ের পরে আপনি যে মুনাফা অর্জন করেছেন এই মুনাফাটা আপনার শেয়ার হোল্ডারদের মাধ্যমে কী হারে বন্টন করবেন এবং কে কত মুনাফা পাবে, অবঞ্চিত মুনাফা আপনি কিভাবে আবার নতুন করে বিনিয়োগ করবেন, এই সমস্ত বিষয় নির্ধারণ করা হচ্ছে মুনাফা বন্টনের অংশ। তাহলে সব এই যে আমরা যে অর্থায়নের কার্যাবলী অথবা গুরুত্বের যে পয়েন্টগুলো আমরা পড়লাম, মূল পয়েন্টগুলো, এগুলোর আমরা আলোচনা শেষে আমরা একটা বিষয়ে যদি আমরা বলতে চাই তাহলে সেক্ষেত্রে আপনি এখানে আর্থিক পরিকল্পনার মাধ্যমে শুরু করেছেন, মুনাফা বন্টনের মাধ্যমে আপনি সেটা শেষ করেছেন।
তার মানে মুনাফা বন্টনের পরে আপনার মুনাফা বন্টনের একটা অন্যতম অংশ হচ্ছে পুনঃবিনিয়োগ কীভাবে করা হবে, তার মানে সেটাও হচ্ছে আবার আমার আর্থিক পরিকল্পনার একটা অংশ। এবারে আমরা যাই অর্থায়নের শ্রেণী বিভাগ। মূল শ্রেণীবিভাগ যদি আমরা করি তাহলে মূল হচ্ছে দুইটা, একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে বেসরকারি। সরকারি অর্থায়ন আর একটা হচ্ছে বেসরকারি অর্থায়ন। আবার সরকারি অর্থায়নে দুই ভাগ, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বাহ্যিক উৎস। আবার বেসরকারি অর্থায়ন হচ্ছে ব্যক্তিগত অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন এবং হচ্ছে অব্যবসায় অর্থায়ন। আচ্ছা, সরকারি অর্থায়নে অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস যে উৎসগুলো বলা হয়, তাহলে অভ্যন্তরীণ উৎসের মধ্যে যে কোনো দেশের সরকার তার প্রয়োজনীয় অর্থের একটি অংশ অভ্যন্তরীণ উৎস হতে সংগ্রহ করে। এই উৎসগুলো হচ্ছে কর, শুল্ক, অকর রাজস্ব ইত্যাদি। এগুলো হচ্ছে সরকারের অভ্যন্তরীণ রাজস্ব। আবার বাহ্যিক হচ্ছে বাহ্যিক উৎস বলতে সরকার তার প্রয়োজনীয় উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয়ের একটি অংশ বিভিন্ন দেশ, বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যেমন বিশ্ব ব্যাংক, IMF, এশীয় উন্নয়ন ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক, ব্রিক্স ব্যাংক, ইইউর প্রভৃতি কাছ থেকে ঋণ, অনুদান, দান ইত্যাদির মাধ্যমে অর্থায়ন, এই যে তাদের যে অর্থায়নের মূল ফ্লো সেটা সংগ্রহ করে। তারা বাহ্যিক উৎস এবং অভ্যন্তরীণ উৎস সেটা সম্পর্কে আমরা মূল জিনিসটা আমরা পেয়েছি। তাহলে যে কোনো দেশের ক্ষেত্রে নর্মালি বাহ্যিক উৎসের ক্ষেত্রে আমরা জানি যে সবাই জানি বিশ্ব ব্যাংকের একটা নাম জানি, বিশ্ব ব্যাংকের আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে IMF এর আমরা নাম জানি। আবার এশীয় উন্নয়ন ব্যাংক আছে, ইসলামী উন্নয়ন ব্যাংক আছে, ব্রিক্স ব্যাংক যেটা চায়নাতে তাদের সদর দপ্তর সেটা আছে। তাহলে এগুলোর মাধ্যমে আন্তর্জাতিকভাবে অর্থাৎ হচ্ছে বহির্বিশ্ব থেকে তার বহির্বিশ্বের যে উৎসগুলো আছে সেগুলো থেকে তার অর্থায়ন অর্থাৎ পুঁজিটা সংগ্রহ করা হয়। আবার বেসরকারি অর্থায়নের ক্ষেত্রে ব্যক্তিগত আছে, ব্যবসা আছে, অব্যবসায় আছে। তাহলে ব্যক্তিগত অর্থায়ন বলতে আমরা কী বুঝি? সাধারণত ব্যক্তি মালিকানা পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে যে কোনো ধরনের অর্থায়নকে ব্যক্তিগত অর্থায়ন বলে। তার মানে হচ্ছে ব্যক্তিগত অর্থায়নটা নির্ভর করে আপনার যেখানে অর্থায়ন করছেন সেটার মালিকানা কী ধরনের। সেটা যদি ব্যক্তি মালিকানা হয় তাহলে ব্যক্তি তার ব্যক্তিগতভাবে এখানে যে পুঁজিটা সরবরাহ করছেন অর্থাৎ হচ্ছে যে অর্থায়নটা করছেন সেটাই হচ্ছে ব্যক্তিগত অর্থায়ন। এটা নর্মালি উৎসগুলো হচ্ছে ব্যক্তিগত অর্থায়নের উৎসগুলো হচ্ছে ওই ব্যক্তির নিজস্ব আয়, তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং প্রয়োজনে ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করে এরূপ অর্থায়ন করে থাকে ব্যক্তিগত অর্থায়ন। আবার ব্যবসা অর্থায়ন হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত ব্যবসায় কার্যাবলী পরিচালনার জন্য অর্থায়নকে ব্যবসা অর্থায়ন বলা হয়। আবার এই ব্যবসায় অর্থায়ন হচ্ছে আবার তিন ধরনের, ব্যক্তিগত আছে, সরকারি ব্যবসা আছে, স্বায়ত্তশাসিত ব্যবসা আছে। তাহলে ব্যবসা অর্থায়ন হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত ব্যবসা কার্যাবলী পরিচালনার জন্য অর্থায়নকে। তার মানে এক্ষেত্রে ব্যক্তিগত অর্থায়নটা সেটা মুনাফা অর্জনের উদ্দেশ্য হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু ব্যবসা অর্থায়নটা হচ্ছে এখানে আপনাকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত যে অর্থনৈতিক কার্যাবলী সেই কার্যাবলীগুলো পরিচালনার জন্য যে অর্থায়ন সেটাই হচ্ছে কি ব্যবসা অর্থায়ন। তাহলে মূল লক্ষ্য হচ্ছে ব্যবসা অর্থায়নের মূল লক্ষ্যটা হচ্ছে মুনাফা অর্জন সর্বোচ্চ করা। এরপরে অব্যবসায় হচ্ছে কি মুনাফা অর্জন ব্যতীত দেশের জনগণের কল্যাণ করার লক্ষ্যে সমাজের বিত্তবান ও মানব দরদীদের অনুদান এর সাহায্যে এরূপ অর্থায়ন হয়। যেমন ধরেন শিক্ষা প্রতিষ্ঠান হয়, হাসপাতাল, এতিমখানা, লাইব্রেরি, মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদি। এগুলো হচ্ছে অব্যবসায়ী অর্থায়ন, যেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সর্বোচ্চ করা। এবং এই ক্ষেত্রে অর্থায়ন করে সমাজের বিত্তবান এবং মানব দরদীদের যারা জনগণের কল্যাণে কাজ করতে চায় তাদের অনুদান এবং হচ্ছে সাহায্যের উপর অর্থায়ন হয়ে থাকে। এখানে আরও বিভিন্ন উৎস থাকে, সেগুলোর মাঝে হচ্ছে কি আবার মালিকানার ভিত্তিতেও যদি আমরা অর্থায়ন বলি তাহলে এক মালিকানা অর্থায়ন, অংশীদারি কারবার অর্থায়ন, যৌথ মূলধনী কারবার অর্থায়ন। তাহলে এখানে আরও অনেক ধরনের অর্থায়ন আছে। তাহলে সেক্ষেত্রে যে অর্থায়নের যে মূল উৎসগুলো, অর্থায়নের যে শ্রেণী বিভাগগুলো সেগুলো আমরা পড়েছি। তাহলে প্রথম সরকারি এবং বেসরকারি অর্থায়ন, আবার সরকারিকে অভ্যন্তরীণ বাহ্যিক উৎসের ভিত্তিতে আবার ভাগ করা হয়, আবার বেসরকারি অর্থায়নকে ব্যক্তিগত অর্থায়ন, ব্যবসা অর্থায়ন, অব্যবসা অর্থায়ন এইসব ভিত্তিতে ভাগ করা হয়। তাহলে এই পর্যন্ত তাহলে আমরা যে আমাদের শিখন ফল ছিল অর্থায়নের ধারণা সেটা আমরা পেয়েছি, অর্থায়নের যে গুরুত্ব বা কার্যাবলী সেটা আমরা পেয়েছি, অর্থায়নের যে শ্রেণী বিভাগ সেটাও আমরা পেয়েছি। আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।